এই এই জুজু এই জুজু সাইমা শেখ রিসেপশনে কোনো ভিডিও আপলোড করলো না কেন? এই টপিকটা নিয়েই আমি আজকে লাইভটা করতেছি। আরও কিছু মানুষজন জয়েন হোক, আমি সবাইকে ক্লিয়ারভাবে বলে দিচ্ছি আমি কেন রিসেপশনে ভিডিওগুলো আপলোড করিনি। সবাই একটু কমেন্ট করে জানান যে আমার লাইভটা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন কিনা বা আমার ভয়েসটা ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছেন কিনা। এখানে বসতে পারো। ফোনটা চার্জে দিয়ে নিই আমারটা। আচ্ছা, অনেকের কোয়েশ্চেন আমাদের রিসেপশনে কোনো ভিডিও আসলো না কেন, এই টপিকটাই ক্লিয়ার করবো আমরা। আমি বলতেছি আপনারা জানেন ওই দিন সকাল থেকে, মানে ওই দিন না, আমাদের হলুদের প্রোগ্রাম কিন্তু লাস্ট মুহূর্তে আমাদের তাঁতির বাসায় আসতে হয়েছে, কারণ ভিডিও মানে ডান্সের ভিডিওতে আছে বৃষ্টি পড়ছে। আমাদের ডান্সের ভিডিওতে আছে যে বৃষ্টি পড়তেছে লাস্ট মুহূর্তে, সবাই চেয়ার ছেড়ে একদম কিনারে এসে পড়ছে, মানে খুবই লাস্ট মুহূর্তে। ভাগ্যিস বলো আমাদের প্রোগ্রামটা অলরেডি শেষের দিকে ছিল, বাট অনেকগুলো জিনিস বাকি ছিল, বাট প্রবলেম নেই, আমার যে শখটা পূরণ হয়েছে এটাই যথেষ্ট। তো যেহেতু রাত থেকে বৃষ্টি হয়েছে, একদম সারাদিনই বৃষ্টি হয়েছে, তার কারণে আমি যখন হচ্ছে পরদিন পার্লারে যাই তখন হচ্ছে আমাদের সাথে কথা হয় যে টেন্ট লাগানো হবে, কারণ টেন্ট ছাড়া বৃষ্টি পড়বে আর তাদের ফার্নিচারগুলো নষ্ট হয়ে যাবে। অলরেডি হলুদের দিন তাদের অনেক কিছু অনেক নষ্ট কিছু হয়ে নষ্ট গেছে, হয়ে গেছে। অনেক টাকা লস হয়ে গেছে। তারপরও চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে। আর আমাদের স্টেজ করছিল, বৃষ্টিতে ভিজে ভিজে স্টেজ করছে, স্টেজটাই ভেঙে পড়ে গেছে। স্টেজটা এত ভার ছিল যে বৃষ্টির পানি লোড হইতে হইতে স্টেজ ভেঙেই পড়ে গেছে। আমি এখানে ইভেন্ট ম্যানেজমেন্টের কোনো দোষ দিব না, শুধু একটাতে আমার আফসোস লাগতেছে যে ভাইয়া অ্যাটলিস্ট বলতে পারতো, কারণ আমাদের এই প্রোগ্রামগুলো ছিল একদম বিগ বাজেটের। আপনারা হচ্ছে গিয়ে কথা বলতে পারেন যে আমাদের বাজেটটা কত ছিল। আপনারা আমাদের হলুদ দেখছেন, আমার এতটুকু আইডিয়া আছে, যারা শিক্ষিত পার্সন, যারা অ্যাটলিস্ট বুঝে, তারা জানবে যে এখানে কতটুকু আমাদের খরচ হয়েছে। যেহেতু হলুদটি এত বড় করে হয়েছে, উইডিংটা আপনারা বুঝেন যে কত পরিমাণে কি হইতে পারে। সেখানে আমার উইডিংয়ের স্টেজ দেখে আমি পুরো আপসেট, আমি লিটারি কান্না করে দিচ্ছি যে আমি এই প্রোগ্রাম করব না, আমি আজকে কোনো প্রোগ্রাম করবো না, আমি বাসায় চলে যাব। ভাই আপুর আমাদেরকে অনেক বুঝেছে, বাট আমি বুঝবোই না, কারণ আমার স্টেজ আমার মন মতো হয়নি। আমার স্টেজে যদি আমি ভিডিও আপলোড করি সবাই বলবে এটা কি ভাই, এটা কোন ধরনের প্রোগ্রাম। বাট তারা অনেক ট্রাই করছে, তারা এক একটা মানে মানুষ রেইনকোট পরে আমাদের হচ্ছে স্টেজ সাজাইতেছিল রেইনকোট পরে। তো আমি তাদের কষ্টকে, তাদের সবকিছুকে রেসপেক্ট করি, কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। তারা বলতে পারতো যে আপু সিলিংটা আমরা দিতে পারবো না এত কম সময়। না মানে ওই মাঠটায় পানি জমে ছিল, কারেন্টের যে লাইন গুলো আছে দিবে শর্ট, যে কোনো মুহূর্তে আর্থিং করতে পারে, কেউ না কেউ শর্ট খাইতে পারে। যাই হোক, সব মিলে আমরা আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করে বাসায় চলে আসছি। তো আপনারা হচ্ছে যে দেখতে পারবেন আমাদের ওয়েডিং এর মানে প্রোগ্রামটা এখনো বাকি আছে, সেটা আপনারা অবশ্যই দেখতে আর পারবেন। আমি ভাবছি যে যেহেতু এত টাকা খরচ হয়ে গেছে আমাদের, অনেকে বলতেছে খরচ কত, এখন আপনারা অনেক কিছুই বলবেন যে আচ্ছা শো অফ করতেছি, টাকা বলার কি আছে। বাট অনেকের জানার ইচ্ছা থেকে যে আচ্ছা আমিও তো সামনে বিয়ে করবো, যদি এরকম ভাবে করতে চাই ড্রিম উইডিং, আমার কত টাকা খরচ হতে পারে। না আমি বলি, এক একজনের ডেকোরেশন এক এক রকম হবে। আপনারা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন, ওনারা আপনার বাজেট জানবে, আপনার কি চাহিদা সেটা বুঝবে, তারপর হচ্ছে যে আপনাদেরকে নিয়ে প্ল্যানিং সামনে আগাবে। এমন না তারা আপনাকে একটা দেখায় দিল ছবি, আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, ওরকম তারা কখনোই করবে না। কারোর সাথে কারো মিল রেখে ওনারা কাজ করে না, টোটালি কাজ করে না। ওনাদের কথা হচ্ছে আপনার হচ্ছে যে আপনি কি চান আমাদের থেকে, মানে কেমন চান, আপনার ইচ্ছা আছে, এমন কোন ইচ্ছা আছে যেটা দেখলে আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে, ওইটার উপর তারা স্টাডি করতে 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 মানে একটার পর একটা আমাদের না হইলেও আমাদের 5 থেকে 7টা মিটিং হয়েছে।
আর এটা আমাদের প্ল্যানিং কিন্তু অনেক আগে থেকে চলতেছে। অনেক আগে থেকে বলতে 1 মাস ধরে আমরা প্ল্যানিং করতেছি। সেখানে আমাদের 8 বার হচ্ছে আমরা মিটিং করছি যে কখন কি করব না করব। তারপর কোরিওগ্রাফার, আমাদের ডান্সের যে পারফরমেন্সটা আপনারা হয়তো ইউটিউবে দেখে ফেলছেন, ফেসবুকে দেখে ফেলছেন, কোরিওগ্রাফার নিয়ে আমরা কাজ করছি। সেটা প্ল্যানটাও ইভেন্টের থেকে আমরা নিয়েছি, মানে প্রত্যেকটা কাজ। মিথিলা চাইছিল যে আমরা হচ্ছে যে বাসায় প্র্যাকটিস করব, বাট হচ্ছে যে যেহেতু আমি তো জীবনে নাচি নাই, আপনারা জানেন যে আমাকে জীবনে দেখানো নাই কোথাও একটু হাত ঢুলাইতে, আমি এগুলো পারি না। তারপরও মানে আমাদেরকে জাস্ট 3 দিন সময় দেওয়া হয়েছে। 3 দিনে আমরা 10টা নাচ কমপ্লিট করছি। তারপর 3 দিনের মধ্যে 2 দিন ভালো মতো প্র্যাকটিস করছি, না, তারপরে একদিন প্র্যাকটিস, আমি বলি 3 দিন। প্রথম দিন ফুল ভালো করছি, আমার থেকে স্যার তোমার একটা ডান্স কমপ্লিট হয়েছে, এরপর দিন সেকেন্ড তোমার অ্যাকশন হয়েছে। সরি, দ্বিতীয় দিন আমার হাতের পায়ের অবস্থা একবারে বাজে। আমার মিথিলা লাইভ দেখে তো দেখছেনি, আমার এই হাত এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে এখানেও আছে। আমার বাইকের স্টোরি দিছিলাম, আপনারা দেখতে পায়ের অবস্থা দেখবেন। না সরো দেখেন। আচ্ছা, না কিছু হবে। আমার তো পায়ের পুরাটা পা দেখানো কি আছে, মানে ওর অবস্থা খুব এই পা নিয়ে যে নাচ করছে। আমি বলি তারপরে আমি তারপরে চেষ্টা করছি যে না দেখি, আমার যেহেতু প্রথম দিন রিহার্সেল ছিল ওটা করে ফেলছি, সেকেন্ড ডে আমার রিহার্সেল ছিল, তো ওই দিন আমার অবস্থা একবারে খারাপ। তারপরও আমি বলছি যে ঠিক আছে দেখি, প্র্যাকটিস করে দেখি। আমার পা ফুলে, আমার এই পা ফুলে এর এমন হয়ে গেছে, পরে আমি বলছি ভাই আমি আর পারতাছি না, প্লিজ আমি আর না। তারপর আমার যে কোরিওগ্রাফার ছিল সুজন ভাই, সে অনেক বেশি চেষ্টা করছে, অনেক। সে আমাকে একটা কথাই বলছে, ভাই আপনি ভুলেই যাবেন যে আপনি হচ্ছে যে আপনার সামনে কেউ আছে, আপনার খেয়ালই রাখবেন না, আপনার ফোকাস থাকবে হচ্ছে যে কিভাবে আপনি নিজেকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন ডান্সের মাধ্যমে। তো ভাইয়া অনেক 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 হেল্প করছে আমার। তারপরে আমার এই অবস্থা দেখে উনি যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে, উনি অনেক টাইম দিছে আমাকে। তারপরে লাস্ট যে প্র্যাকটিসটা ছিল ওই দিনও মানে আমার অবস্থা পুরা খারাপ। আর যেদিন আমাদের হলুদ ছিল সেদিন আমি হাঁটতে পারি না, মানে এমন অবস্থা, আমি কোন রকম ব্যান্ডেজ করে তারপরে গেছি, তা হাঁটতে পারি না, আমার এমন অবস্থা। আমি যে নাচবো আমার মানে আমি চিন্তায় ছিলাম যে আমি যদি একটু কিছু হয়ে যায় তাহলে মনে করেন, আমার সাদা প্যান্ট ছিল, এটা ব্লাডে পুরো পায়ে সবচেয়ে বেশি পরিমাণ ব্যথা পাইছি। আর শোল্ডার তো মানে আমার এই অবস্থা ছিল, আমি এরকম করতে পারতাম না, হাত আমি উঠাইতে পারতাম না, আমার এমন অবস্থা ছিল। আর আমি ভাবতেছিলাম যে আমার এই জায়গাটা কিন্তু এখনো শুকায় নেই ওরকম ভাবে, কাঁচা, মানে কি বলে ওটাকে, পুঁজ ওই নাকি দিন কষ বলে ওগুলো বের হচ্ছে। লাফালাফি করার পর বাসায় এসে দেখি আমার অবস্থা একবারে খারাপ। আমি ড্রেস চেঞ্জ করে দেখি যে আমার সব পুরো আবার কাঁচা হয়ে গেছে। কোন রকম আবার মেডিসিন নিছি, আমি অনেক অনেক পাওয়ারের মেডিসিন নিছি যেন আমাদের হচ্ছে প্রোগ্রামটা নষ্ট না হয়, কারণ সব তো ওর জন্য করছি। আচ্ছা, আমি একটা কথা বলি, আমার লিটারালি আমার এখন কান্না আসতেছে, কারণ ও কখনো নাচে নাই। আমি জাস্ট ওকে বলছি, জানো আমার একটা ড্রিম আছে যে আমার যে ম্যামের সাথে নাচবে, ও কিন্তু আমাকে অনেক আগে থেকে মানে বলতো যে আমার বিয়েতে কিন্তু তুমি না নাচলে কিন্তু তোমার খবর আছে। আমি বলছি যে আমি বিয়েই করবো না, আমি নাচবো না। মানে ওর একটা কথা, আমি নাচতে পারি না, আমি নাচবো না, মানুষ আরো হাসবে হ্যান। আমাকে তো মানুষ যা ভাবার ভাবুক, মানুষ ভাববে দেখে কি আমি বসে থাকবো। তারপর ও আমার সাথে ডান্স প্র্যাকটিস করলো এই অবস্থায়। ও যখন অ্যাক্সিডেন্ট করে রাত্রেবেলা বাসায় আসছে, আমি বুঝে গেছি আমার আর নাচ করা হবে না, আমার এই স্বপ্নটা আবার অপূর্ণ থেকে যাবে। বাট ও বুঝতে পারছে যে আমি কিছু বলতে পারতেছি না, আমার ফেস মানে কান্না আসতেছে, আমার ওকে দেখে কান্না করতেছে আমি। তখন ও বলছে না, আমি যেইভাবে হোক আমি নাচবো। ফাইনালি ও হচ্ছে নাইচা ফেলছে, আপনারা ভিডিও দেখতে পারবেন ইউটিউবে। আচ্ছা, এখন আসে মূল ঘটনা, আমাদের বিয়ের প্রোগ্রামটা কেন হলো না। এত পরিমাণ বৃষ্টি, সেখানে আমি মানে আমার অনেক দিন ইচ্ছা ছিল আমি আমার ড্রেসটা পরে আমি নুড টাইপের একটা লুক দিব, সবকিছু পারফেক্ট ছিল। এই দেখেন কত বৃষ্টি। তখন আমরা যাচ্ছি আমাদের ভ্যানিতে, 300 ফিটের হচ্ছে যে অনেক বাইকারদের ভিডিও দেখছি, প্রায় পানি অনেক উপরে উঠে গেছে রোডের মধ্যে, আপনারা দেখতে পারবেন। অপেক্ষা করছি যে দেখি যে বৃষ্টি কমে কিনা, তারপরও পসিবল হয়নি। তারপরে ভাবছি যে থাক, মানে প্রচুর বৃষ্টি হয়েছে, আমরা ঠিকমতো ঘুমায়ও নেই। আমরা রাতে বাসায় আসতে আসতে রাতে 4টা বেজে গিয়েছিল। তারপর ফ্রেশ হয়ে ঘুমাইতে 5টা 5:30 বাজছে। আর আমি 6টার দিকে উঠে সবকিছু প্যাক করে রেডি করে
এই বৃষ্টির মধ্যে আমি সবকিছু রেডি করে আমি গেছি পার্লারে, যেহেতু ওয়েদারে দেখাচ্ছিল যে 12টা পর্যন্ত বৃষ্টি হবে, তারপর থেকে আকাশ ক্লিয়ার। তার কিন্তু বলবো আমার খালি একটাই কষ্ট লাগতেছিল যে এত টাকা খরচ করার পরও আমার ওয়েডিং নিয়ে আমার অনেক আশা ছিল, আমার এত পরিমাণ আশা ছিল আমার ওয়েডিং নিয়ে, বাট শেষ মুহূর্ত বৃষ্টিটার কারণে নষ্ট হয়ে যাওয়ার পর আমি বাসায় যে আসছি আমি কান্না করতে 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 ধরে রাখতেছিল যে আমি কখন না জানি আমি একদম চিৎকার করে কান্না করতে থাকি। ও আমাকে অনেক সাপোর্ট দিছে, ও আমার মানে অনেক 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 সাপোর্ট দিয়েছে আমার যাতে একটুখানি আমার আর আমার হচ্ছে কি জানি ইভেন্টের ভাইয়াকে যখন কল করা হয়েছে এরপর দিন ইয়াসিন শুধু একটা কথা বলতেছিল, ভাইয়া মিথিলার চোখে যতগুলো পানি পড়ছে, কি জানি বলছো কি, মিথিলার চোখ দিয়ে যতগুলো পানি পড়ছে তার কি তুমি ভাই ইভেন্ট মন নাই, ভুলে গেছি। মানে এরকম কিছু একটা বলছে, মিথিলার চোখে যে পানিগুলো পড়ছে আমি এগুলোর জন্য আমি এত টাকা খরচ করিনি, এমন কিছু একটা বলছে যে ওর চোখে যে পানিগুলো পড়ছে আমি এই পানির জন্য তো আমি এত টাকা খরচ করিনি, আমি ওর শখের জন্য এই বিয়েটা করছি। তাই ওই কথা শুনে আমি বলছি ওকে ফাইন, আমার বিয়ে হোক না হোক মানে ইভেন্ট এরকম ওয়েডিং ডেস্টিনেশন ওয়েডিং হোক না হোক, ও যে কথাটা বলছে আমি শান্তি পেয়ে গেছি। তারপরও ভাইয়ারা আমাদেরকে বলছে আচ্ছা আপনি আরেকবার আসেন, আমরা মিটিং করি কিভাবে এটাকে সলভ করা যায় আমরা করব। আর অনেকে বাজেট নিয়ে কথা বলতেছেন, আমি এই লাইভে বলে আমি দিচ্ছি। বলি ভাইয়া, এক এক জনের বাজেট এক এক রকম হয়। আপনি যদি আমরা যেভাবে করছি আপনারা কেন এইভাবে করবেন? আপনারা এর থেকেও বেটার করার ট্রাই করবেন। এখন হচ্ছে বাজেটটা হয় হচ্ছে যে প্লেসের উপর ডিপেন্ড করে, তারপর হচ্ছে যে আমি কোথায় করছি, কিভাবে করছি, আমার গেস্ট কতজন, এগুলো সব মিলে একটা বাজেট করা হয়। তো আপনারা হচ্ছে যে কথা বলবেন, আর আপনাদের গেস্ট অনুযায়ী, তারপর হচ্ছে আপনার প্লেস অনুযায়ী আপনারা হচ্ছে যে কিভাবে কি কোথায় কি থাকবে, কিভাবে কি থাকবে, কোনটা করলে আপনার জন্য বেটার হয়, এগুলো সব কিছু বিবেচনা করে তারপর আপনাকে একটা বাজেট দেওয়া হবে। এখন যদি আমি আমার বাজেটটা বলি, তাহলে হচ্ছে যে আপনি চিন্তা করবেন যে আপনার এত টাকা এত দিয়ে টাকা কেন খরচ, করব? আমি আপনার কমও হতে পারে। So, আমি বলতে চাই যে আপনি হচ্ছে যে ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কথা বলে দেখবেন যে আপনার চাহিদা তারা পূরণ করতে পারে কিনা, আর আপনার বাজেট তারাই দিবে আপনাকে যে আপনার এই এই জিনিসের জন্য এই এত বাজেট আমরা যখন যাই তখন কিন্তু আমাদের অনেক কিছু ছিল, তো অনেক কিছু আমাদের হচ্ছে যে এখনো ফুল ভিডিও আসে নাই, জাস্ট সামান্য জাস্ট ডান্সের ভিডিওটাই আপলোড দেওয়া হয়েছে, ফুল ভিডিও আসে নাই। আসলে দেন আপনারা বুঝতে পারবেন যে মানে আমরা কি কি করছি বা কোথায় কি কি ছিল। এখন হচ্ছে আমি যদি বাজেটটা বলি, তাহলে হচ্ছে যে আপনারা চিন্তা করবেন যে এতটুক জায়গার মধ্যে এত কিসের টাকা খরচ হয়ে গেছে। আমাদের ডান্স ভিডিওতে যখন ড্রোনের শুট গুলো হয় তখন দেখতে পাবেন জায়গাটা আসলে কতটা বড়, আর ওপেন প্লেসে ইনডোর আউটডোরে আমাদের হচ্ছে যে ক্যামেরাম্যান ছিল হচ্ছে 7জন কন্টিনিউয়াসলি শুট করছে, কন্টিনিউয়াসলি। আমাদের 2জন ছিল হচ্ছে যে জাস্ট ছবি শুধু তুলছে, আমাদের ছবি আর 5জন মিলে হচ্ছে ক্যামেরা হ্যান্ডেল করছে, ভিডিও করছে, আরেকজন ড্রোন, ওই যে ড্রোনের 5জন মধ্যে মিলে। হ্যাঁ। আর আরেকটা কথা হচ্ছে আপনার অনেকে বলতেছেন যে এটা কিসের কোটি টাকার বিয়ে, এটাতে কোটি টাকার কিছু না। আমি বলি আমার ওয়েডিংটা তো আপনারা দেখেননি, আমার কিন্তু ওয়েডিং নিয়ে আমার গোল্ড নিয়ে কিন্তু আমার সব বাজেটগুলো ছিল। আমার গোল্ড এখন গোল্ডের প্রাইস মনে হয় 1,70,000-এর কাছাকাছি বা 70+, বাট আমি যখন কিনি তখন 64 আর 67 এর মাঝখানে ছিল, তখন আমি গোল্ড কিনি। 25 ভরি গোল্ডের দাম আপনারা ক্যালকুলেশন করেন 1,65,000 দিয়েই করেন। আর ভ্যাট তো 5% দিতে হবে, বাট মেকিং চার্জটা একটু আলাদা। মেকিং চার্জ কেউ 4,000, 5,000, 6,000 বলবে, বাট ওইটাকে একটু আমরা না কমাইছি। মেকিং চার্জ ভরিতে হয়, ভরি তো হয়, বাট ওরা তো বলে না 4,000, 5,000, কিন্তু আমরা তো মেকিং চার্জটা তো কমানোর আমাদের হাতে আছে। ওই তো ব্যাট আর হচ্ছে এগুলো মিলে প্রায় 5 লাখ টাকার মতো 5 লাখ টাকা আমাদের ভ্যাট আসছে, মানে ভ্যাট আর মেকিং চার্জে 5 লাখ টাকা আসছে, ওইটা এক্সট্রা টাকা। তারপর হচ্ছে আমার আগেও কিছু গোল্ড ছিল, হচ্ছে যে 22 ক্যারেট ছিল। হ্যাঁ, আর বেশিরভাগ সবগুলো দুবাই গোল্ড ছিল। আমি আমার কিন্তু কাবিনে একটা গোল্ড দেওয়া হয়েছে, আমি কিন্তু সেটা পরি নাই, কারণ ওইটা ছিল, ওইটা কি ছিল কোনটা? আমার কাবিনে যেটা তুমি দিস, ওগুলা তো 21 ক্যারেট, মানে ওগুলো বাংলাদেশি গোল্ড ছিল, বাট আমি যেগুলো নিছি সেগুলো এক একটা হচ্ছে দুবাই গোল্ড।
আর প্রত্যেকটা ছিল মানে প্রত্যেকটার আগে আমি যখন অনেক আগে গোল্ড কিনছি তখন এর দাম ছিল 1,32,000 1,40,000, বাট আমি যখন বিয়ের জন্য গোল্ড কিনতে যাই তখন হয়ে গেছে 1,60,000 প্লাস 70-এর কাছাকাছি। আপনি হিসাব করেন। তারপর আমার আগের রিং ছিল যেটা ইয়াসিন আমাকে গিফট করছে, টিকলি ছিল, গলার সীতা ছিল, অনেক কিছু ছিল আগে। সো এখন আপনারা যারা গোল্ড কিনেন, আপনারা যে স্টিল না গোল্ড কিনতেছেন, তারা জানেন যে এখন মার্কেটিং প্রাইস কত গোল্ডের। তারা জানেন যে গোল্ড আসলে মানে গোল্ড কিসের উপর দাম বাড়ে। সেখানে যদি আপনারা যারা গোল্ড পরে না তারা যদি কমেন্ট করে এসে বলেন যে এটা কখনই 50 লাখ টাকার গোল্ড না, হ্যান ত্যান, তখন আপনাদেরকে আর কোনো কিছু বোঝানো আমার দরকার নেই, কারণ আপনারা তো গোল্ড চিনেনই না। সত্যি কথা, এটা কোটি টাকার বিয়ে হয়েছে আপনার লোক দেখে বোঝাচ্ছিল। কোটি টাকার বিয়ে এটাও বাদ দিলাম। আমি যে আমার মেকআপটা করছি, আমার মেকআপটা কিন্তু 2 দিন, যেটা হলুদ আর রিসেপশন, সেটা কিন্তু আমি গুলশান এলিগেন্স মেকওভার থেকে করছি। আর ওইখানে আপনার বাজেট আপনারা জানতে পারবেন। তারা কিন্তু কোনো ধরনের কোনো প্রমোশন করায় না যে আমি প্রমোশন, আর প্রমোশনে করতে গেলে আমি কিন্তু পিকচার আপলোড দিয়ে তাদেরকে মেনশন করতাম। আমার রং খেলার ড্রেসটা কিন্তু প্রমোশনে ছিল, দ্যাটস আমি টিকটকে মেনশন করে দিছি। তারপর মেহেন্দিও আমার প্রমোশনে ছিল, যে মেহেন্দি আমি হাতে লাগাইছি, যে মেহেন্দি যে আপুরা লাগাইছে সেটা প্রমোশন, সেটা আমি আপলোড করলে তাদেরকে মেনশন করব। কিন্তু আমি যেগুলো প্রমোশন করি নাই সেগুলো আমি কেন মেনশন করব? আর আপনারা বলতেছেন রেন্টে নিয়ে আসছি। আমি আজ পর্যন্ত আমার জন্মের পর থেকে কোনো আমার বাবা মা থেকে শুরু করে আমার হাজবেন্ড রেন্টে কোনো কিছু পড়ায়নি। তাদের যদি সামর্থ্য থাকে তারা পড়াবে, না হলে আমি পুরান জামা পরে বিয়ে করবো। যেমন আমার কাবিনে কিন্তু আমার খালার ড্রেস পরে আমার বিয়ে হয়েছিল। তারা যে ড্রেস দিয়েছিল তারা ডালা দেয়নি কোনো, বাট একটা আনস্টিচ ভেলভেটের লেহেঙ্গা পাঠাইছে, যেটা নিউ মার্কেটে আপনারা 1 থেকে 1500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, 1000 থেকে 1500 টাকার মধ্যে। তো আমার ফ্যামিলি অবশ্যই এটা রাগ করারই বিষয় যে এটা কোনো ড্রেস মানে দেওয়ার, মানুষ তো একটা 3000 টাকার শাড়ি দিল, এই শাড়ি দিলেও মানা যেত, বাট তারা আনস্টিচ। আমি একদিনে স্টিচ করব কোথা থেকে? সো আমার সামর্থ্য যেরকম ছিল ওরকম আমরা করতে পারছি। আর এখন যেটা আছে সেটা আমাদের সামর্থ্য অনুযায়ী করতে পারছি। আমার কাবিনের ব্লগ আপনারা দেখছেন, আমার এই বিয়ের ব্লগ আপনারা দেখতেছেন। আমার কাবিনও বড় করে হয়েছে, এই ভিডিও তো আরো বড় করে হয়েছে। আর আমার বেশিরভাগে আমি আনকমন করার ট্রাই করছি, যে আমার ওয়েডিং প্ল্যান, আমার হলুদ ইভেন্টের লুক, আমার কাঁচা হলুদ, সব কিছু আমি আনকমন করার ট্রাই করছি যতটুকু আমার দ্বারা সম্ভব। আর আমার প্রত্যেকটা জিনিসে আমি পাকিস্তানি ইন্ডিয়ানদের ফলো করে আমি ডিরেকশন দিছি ভাইয়াদের। আমি বাংলাদেশে কোনো কিছু পেজ থেকে আমি কপি করে নেই। আমি প্রত্যেকটা জিনিস আমি পাকিস্তানিদেরকে বেশি ফলো করে আমি ডিরেকশন দিছি ভাইয়াদেরকে। আর মানুষের আমাকে নিয়ে প্রবলেম নেই, মানুষের প্রবলেম হচ্ছে এত সুন্দর করে কিভাবে করলাম, এত কিছু কিভাবে হলো। ভাই আপনারা যখন বলতেন না, তুমি কেন বিদেশ ঘুরতে পারো না, তোমার জামাই কি তোমাকে বিদেশ ঘুরাইতে পারে না, তুমি কেন এটা করো না, তুমি কেন ওইটা করো না, আপনারা যখন এগুলো বলতেন তখন আমি চুপ করে শুধু টাকা কামাইতাম, কষ্ট করতাম 2 জন মিলে, আর হচ্ছে টাকাগুলো জমায় সাইডে রাখতাম যে আমরা আমাদের শখগুলো পূরণ করব। তারপর না হয় দেশ বিদেশ সবকিছু ঘুরবো, আগে আমাদের শখটা মেইন। আমার ইয়ারিং থেকে শুরু করে আমার গোল্ডগুলো সবই বসুন্ধরা থেকে নেওয়া। আর আমার ইয়ারিংসে দেখেন, এটা গোল ইয়ারিংস, এই জায়গাটা গোল, এটা চ্যাপটা, 1টা 2টা 3টা 4টা লেয়ার, 2টা 3টা লেয়ার না, 4টা লেয়ার। আমারটা অনেক লম্বা, দেখেন এমন আমি যেরকম আছি না, জাস্ট এমন হালকা করলে দেখেন 2টা লেয়ার ভাঁজ পড়ে যায়, এত পরিমাণ বড় আমার গোল্ডটা। দেখেন অনেক লম্বা, আমারটা ভটকা না আমারটা লম্বা। ভস্কাগুলো তো অনেক আগের আপনারাই কমেন্ট করে জানান যে যাদের কাছে হচ্ছে এরকম গোল মোটাগুলো, তাদের কিন্তু মায়েদের কানের দুলগুলো ছিল। হ্যাঁ, মায়েদের কানে এরকম গোল ছিল, আর আমারটা হচ্ছে একটু লম্বা। আমার বিয়েতে টোটাল খরচ হচ্ছে 1 কোটি প্লাস আমার হচ্ছে টোটাল বিয়ের খরচ, আমার গোল্ড নিয়ে। আর যদি আমি ইভেন্টের কথা বলি, ইভেন্টে আমার জায়গা সহ তাদের এক একটা ডিরেকশন,
আর আমার তো উইডিংটাও এখনো দেখেনি, উইডিংটাও হবে খুব সুন, তাহলে বুঝতে পারবেন। আমি আপাতত আর কোনো কিছু আমি হচ্ছে একটা একটা করে বলবো না, আপনাদের যাদের যেই বাজেট আপনারা সেটা নিয়ে ইভেন্টের লোকদের বললে তারা আপনাদেরকে সুন্দর একটা সব কিছু সাজানো গুছানো একটা প্ল্যাটফর্ম দিবে। আর আমার হচ্ছে আউটডোর ছিল কে ও আমার প্রত্যেকটা জিনিস আউটডোর হয়েছে, কোনো কিছু ইনডোর হয়নি। ইনডোরে খরচ কম, আউটডোরে একটু খরচ বেশি। একটা আউটডোরে প্লেস বুক করতে আপনাদের উইন্টারে মিনিমাম 6 থেকে 7 লাখ টাকা লাগবে। আমরা যেহেতু সামারে দ্যাটস আমাদের আমি বলি এটা প্লেস বুঝে হয়, এটা প্লেস বুঝে, প্লেসটা কত ফুট কত বড়, ওটা না তো তাহলে এটা কোথায় করতেছি ওই জায়গায় আসলে যেমন আমাদের সবার হচ্ছে একটা নির্দিষ্ট মানে ইয়ে একটা থাকে। amount আমি set বলি করা থাকে। আমাদেরকে প্রথমে বলছিল না গুলশান ক্লাব নাকি কি জানি ওই ইনডোর গলফ ক্লাব, তারপরে হ্যাঁ। হচ্ছে আর্মি Army গলফ golf ক্লাব, club। তারপরে হচ্ছে আরো সেনা মালঞ্চ, তারপর বাট ওগুলো না ইনডোর, ওগুলো আমার একদমই ভালো যে লাগে না। আরেকটা কমিউনিটি সেন্টার আছে না যে ইয়াতে 300 ফিটে পূর্বাঞ্চলে, না ওই জায়গা না, এই যে ইয়ার পাশে পুলিশ প্লাজার পাশে, ওইটা তো গুলশান কি ক্লাব জানি একটা। হ্যাঁ, বাট আমরা যেহেতু আউটডোর করছি না, কারণ আশেপাশে বিল্ডিং দেখা যাবে। আর আমরা এমন জায়গায় গেছি আশেপাশে 300 ফিটের রাস্তা দেখতে পারবেন, ব্রিজটা দেখতে পারবেন, কিন্তু কোনো ওরকম দালান বড় বড় দালান কোথাও দেখা যায় শেষ না। করো, ভাইরা বসে আছে, এগুলো নিয়ে যাবে। যাই হোক, আমার অলরেডি 2 দিন হয়ে গেছে আমার এগুলো সাজানো, বাট উইডিংটা আমার সম্পূর্ণ হলো না। ইনশাল্লাহ উইডিংটা আপনারা ঈদের পরে দেখতে পারবেন। আমার যত টাকা খরচ হোক আমি এগেইন খরচ করবো, যত টাকা লাগে। আর ভাইয়া তো বলছে যে এটা একটা সলভ দিবে, মনে হয় না যে টাকা খরচ হবে এগেইন, বাট দেখি আগে ভাইদের সাথে কথা বলে। আর আমার উইডিংটা আমি সাকসেসফুল করবোই। যাই হোক, আমার হাজবেন্ড, এই তুমি তো করবা না বলো, দরকার পড়লে গাড়ি বেচে ও দরকার পড়লে বলতেছে গাড়ি বেচা দিবে, তারপর আমার ওয়েডিং এর ইয়েটা করবে। যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যাদের মধ্যে হিংসা আছে হিংসাটা আরো বড় করেন, কারণ এটা আপনাদের পারিবারিক শিক্ষা পরিবার থেকে আসে। যাই হোক, আমি তো হ্যাপি, এটাই যথেষ্ট। ওয়েডিং হয়নি তো কি হয়েছে ভাই, সব কিছু হয়েছে। আমার অলরেডি আমার এসেট আছে যে আমার কতগুলো গোল্ড, কত ভরি গোল্ড কেনা হয়েছে, আমার এতটুকুই যথেষ্ট। আমার আর বাড়তি কিছু লাগবে না। বিয়ের প্রোগ্রামের পর আমরা এখন আবারও নতুন করে সবকিছু শুরু করবো, আমাদের লাইফটা নতুন করে শুরু করবো। বিয়ের প্রোগ্রামের পর আমি তোমাকে সবার থেকে অনেক দূর নিয়ে চলে যাব। আমাদের বিয়ের প্রোগ্রামটা কারণ এইটাই, আমরা সবার থেকে দূরে চলে যাব, যাতে আমাদের জন্য কারো প্রবলেম না হয়, আমাদের জন্য যাতে কারো ঝগড়াঝাটি করতে না হয়, আমাদের জন্য যাতে কারো কমেন্ট বক্সে আমাদেরকে নিয়ে কথা না বলতে হয়। সেই যে এতটুকুই ছিল আমাদের বিয়ের প্রোগ্রামটা। অনেক ভালো গেছে, অনেক ভালো গেছে। আর সবচেয়ে থ্যাংক ইউ ইয়াসিনকে, আমার হাজবেন্ডকে। ও পুরো আমার মন মতো করছে, আমার পুরো মন মতো করছে, এতটুকু আছে। সবাই আমার জুজুও ছিল, আমার ঝুলিও ছিল, আমার বাচ্চাগুলো, ও যে কয়েকদিন প্রোগ্রাম হয়েছে ওরা সাথে ছিল, আমার বাচ্চাগুলো আমার বিয়েতে ছিল। এই বাচ্চা, আমার মা, গাড়ি দিয়ে গেছে, না, গাড়ি দিয়ে আসছে আবার। আমার ছেলে দেখেন কৃষ্ণকে চুমু খায়। যে গাইস, সবাইকে টাটা দিয়ে দাও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।